নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের প্রধান শিরোনাম। ১০৮-এর মধ্যে ১০১টিতে জয়ী তৃণমূল। কাঁথির সমবায় ব্যাংকের ভোটে শোচনীয় হার বিজেপির। তোরা যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে। হঠাৎ কি হলো অনুব্রত? বীরভূমের কোর কমিটির বৈঠকে কি রূপ কৃষ্ণর? হিন্দি বলার আর্যকে নৌপাত্তা, প্রধানমন্ত্রীর সামনে বাংলায় ভাষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তোলাবাজি টাকা না দেওয়ায় মারধর ব্যবসায়ীকে, অভিযোগ শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে। মুসলিমরা শিগগিরই সংখ্যাগরিষ্ঠ হবে, ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্কের ঝড়। ভারত চাইছে মমতা দিদিকে, লিখলেন মহুয়া। আগে তো বাংলার বাইরে মিছিল করে দেখুন। নিমেষে পুড়ে ছাই ৬ বিঘা জমির পাকা ধান, মাথায় হাত কৃষকের। সরকারি নির্দেশ আসার পরেও কাজে যোগ দিলেন না বীরভূমের ২ থানার ওসি, কে ডাকছে কলকাছে। বিস্তারিত। অধিকার গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই রয়েছে শিশির শুভেন্দুদের বাড়ির শান্তিকুঞ্জ। আর সেই কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে ধরাশায়ী হলো বিরোধী দলনেতার দল বিজেপি। নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। ঘাসফুলি প্রার্থীরা ১০৮টি আসনের মধ্যে ১০১টিতেই জয়ী হয়েছেন। এই নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বাড়ছিল। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল। সেই মতোই এদিন সিআরপিএফ জওয়ান নিরাপত্তায় রেখে ভোট এবং গণনা হয়, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলই শেষ হাসি হাসল। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেছেন, এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতা খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। এই সমবায় ব্যাংকের ভোটের দায়িত্ব প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরঙ্কুশ জয়ের রামনগর বিধায়ক বলেছেন, দীর্ঘদিন ধরে আইনি জটেই ভোট করানো যায়নি, কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানো হচ্ছে, যা রাজ্যের ইতিহাসের লজ্জা। তারপরেও বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলে থাকার সময় এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। দীর্ঘ সময় ধরে পদে থাকার পর বিজেপিতে যাওয়া শুভেন্দুর হাত থেকে ক্ষমতা চলে যায়। ভোটের গণনার সময় প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেছিলেন, ভদ্রলোকেরা জিতবে এবং চোরেরা হারবে। বিজেপির জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত শোচনীয় পরাজয় হচ্ছে বিজেপির। বীরভূম কোর কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত। দ্বিতীয় মিটিংয়ে কোর কমিটি নেওয়ার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, তা মানলেন না অনুব্রত মণ্ডল। বৈঠকে কোর কমিটির আহ্বায়ক বলেন, বিকাশ রায়চৌধুরী একথা স্পষ্ট করে দিলেন। যদিও মিটিং এর মধ্যে অনুব্রত মণ্ডল বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় মিটিং পরিচালনা করবেন, কারণ তিনি জেলার সিনিয়র নেতা। কাজল শেখ সিউড়িতে মিটিং করেছেন, যদিও স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানেন না। এদিন কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়কের প্রসঙ্গ তুলে বলেন, যদি এমন হয়ে থাকে আপনি এটা সরাসরি বলতে পারেন কাজলকে, এই আলোচনায় সমাধান হয়। সাঁইথিয়াতেও একটা অনুষ্ঠানে যোগ দেন কাজল শেখ। স্থানীয় বিধায়ক নীলবাতি সাহা জানেন না। এক্ষেত্রে কাজল শেখ জানান, যারা আয়োজক তারা ডেকেছেন, এক্ষেত্রে তার কিছু করার নেই। কোর কমিটি তা মেনে নেয়। সিদ্ধান্ত হয়েছে আগামী ১ থেকে ৩০ জানুয়ারি দল যে কর্মসূচি ডেকেছে তা পালনের জোর দেওয়া হবে। এই নিয়ে ২৯ জানুয়ারি জেলা কমিটিতে বৈঠক বসবে। শিক্ষক সংগঠন হস্তক্ষেপ করেছেন প্রলয় নায়েক। তিনি কেন সংগঠনে হস্তক্ষেপ করেছেন, শিক্ষক সংগঠনের তরফে অভিযোগ করেছেন, কে কোথায় যাবে, কি রাজনৈতিক প্রোগ্রাম নেবে, সে বিষয়ে কোর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে এদিন ফের আলোচনা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার সংসদের শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশের সুযোগ ছিল তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এদিন তার ভাষণের সুরে উঠে এলো দেবের শ্রুতি। আসলে এদিন ভাষণের শুরুতে ইংরেজিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মাতৃভাষা বাংলায় কথা বলবেন, কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রকের উদ্যোগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। এরপরই তিনি শুরু করেন বাংলায় তার বক্তব্য। এদিকে সেই ভাষণের মধ্যেই লোকসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসার পর কেউ একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার বক্তব্য হিন্দিতে বলার আবেদন জানান। তাতে অবশ্য অভিজিৎ বাবু কোনো পাত্তাই দেননি, বরং উল্টে মোদীর সামনেই বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন। যদিও তাতে বেশ খুশি হয়েছেন বিজেপি সমর্থকরা, এদিকে অনেকটাই তাকে নিয়ে কটাক্ষ করেন। অন্যরা হিন্দিতে কথা বলার আর্জি জানালেও আজ সংসদে পুরো বাংলায় কথা বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাও সেটা প্রধানমন্ত্রীর সামনে, যেটা সম্পূর্ণ অনুচিত। বাংলা ভাষায় বক্তব্য রাখায় অনেকেই তখন বলেছিলেন যে সংসদে বাংলায় কথা বলার মধ্যে কোনো ভুল নেই। সত্যি কথা বলতে সংসদে বাংলা ভাষা শুনে গর্ববোধ হয় বাঙালিদের। এছাড়াও অনেকেই বলেছেন, যদি উত্তর ভারতের সাংসদ নিজের মাতৃভাষা হিন্দিতে কথা বলতে পারেন, তাহলে অন্যরা নিজেদের মাতৃভাষায় কেন কথা বলতে পারেন না। অনেকেই আবার তাকে নিয়ে অনেক কুকথাও বলেছিলেন।
দিনে দুপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, তোলাবাজি, টাকা দিতে না পারায় রিভলভার দিয়ে মেরে মাথা ফাটানো হলো ব্যবসায়ী কিশোর হালদারের। অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ইতিমধ্যেই প্রমোটার কিশোর হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী কিশোরের দাবি, এখনো পুলিশ তাকে এই বিষয়ে কোনো সাহায্য করেনি। অভিযোগ, পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। স্বাভাবিকভাবেই আতঙ্কে ওই ব্যবসায়ী এবং তার পরিবার। দিনে দুপুরে শহর কলকাতা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কিশোর হালদার পেশায় একজন প্রমোটার। তিনি জানিয়েছেন, পুরসভার অনুমতি নিয়ে তার প্রজেক্টের কাজ শুরু করেছেন। তারপরেও কাউন্সিলর সমরেশ চক্রবর্তী বারবার কিশোরের কাছে তোলাবাজির টাকা চেয়েছে। পরিস্থিতির চাপে তৃণমূলের কাউন্সিলর ৩ লাখ টাকা দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি রোজই টাকার অঙ্ক বাড়াতে থাকেন। ব্যবসায়ী আরো অভিযোগ, গত শনিবার কাউন্সিলর নিজে এসেছিলেন, তারপরও ৫০ লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন অভিযুক্ত কাউন্সিলর। সেই টাকা না দিলে ব্যবসায়ী কিশোর হালদার তার কেনা জমির উপর প্রজেক্টরের কাজ করতে পারবে না বলে হুমকিও দিয়েছিলেন এই তৃণমূল কাউন্সিলর। সেই তোলাবাজির টাকা দিতে অস্বীকার করার ফলে রবিবার দুপুরবেলা কাউন্সিলরের কিছু লোকজন এসে কিশোর হালদারের উপর চড়াও হয়। আগ্নেয়াস্ত্র দিয়ে কিশোরের মাথাও ফাটিয়ে দেয় সমরেশের লোকজন। পাশাপাশি আহত ব্যবসায়ীর মোবাইল ফোনটা ভেঙে দেয় তৃণমূল কাউন্সিলরের দলবল, এমনটাই জানিয়েছে আহত প্রমোটার কিশোর হালদার। পাশাপাশি কিশোর হালদার আরো বলেন, আমাদের মতন ব্যবসায়ীদের উপর যদি এরকম ভাবে অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিষয়টি নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ী কিশোর হালদার। তিনি বলেছেন, আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন কোনোভাবে আমাকে সাহায্য করেনি। আমি প্রশাসনকে বলবো বিষয়টি খতিয়ে দেখতে। তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। মমতা সরকারের একজন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, যেখানে তিনি বলেন যে আল্লাহ চাইলে মুসলমানরা শীঘ্রই সংখ্যাগরিষ্ঠ হবে। শুক্রবারে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় তিনি মুসলিম সম্প্রদায়কে এমন একটি অবস্থানে নিয়ে আসার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যেখানে তাদের কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে শোনা যায় এবং তাদের উন্নয়ন ও ন্যায় বিচারের দাবি পূরণ হয়। অনুষ্ঠানে হাকিম বলেন, পশ্চিমবঙ্গে আমরা ৩৩% এবং জাতীয় পর্যায়ে আমরা ১৭%। সংখ্যাগতভাবে আমরা সংখ্যালঘু হতে পারি, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা এতটাই শক্তিশালী হতে পারি যে আমাদের ন্যায় বিচারের জন্য মোমবাতি মিছিল করতে হবে। এটি করার কোনো প্রয়োজন হবে না। আমরা এমন একটি অবস্থানে থাকব, যেখানে আমাদের কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে শোনা যাবে এবং আমাদের ন্যায় বিচারের দাবি পূরণ হবে। হাকিমের বিচার বিভাগে মুসলমানদের কম প্রতিনিধিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মুসলিম বিচারপতির সংখ্যা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ক্ষমতায়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ব্যবধান পূরণ করা সম্ভব। হাকিমের বক্তব্যের একটি ভিডিও ভাইরালও হয়েছে। কুণাল ঘোষ বলেন, আমি ফিরহাদ হাকিমের পুরো বক্তব্য শুনিনি, তাই শুধুমাত্র একটি বক্তব্য নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বাংলায় আমরা সব ধর্মকে সম্মান করি এবং ঐক্যে থাকি। বাংলার মানুষ বিবাদ চায় না। আমি যেমন সন্দেহ করেছি, হাকিম শিক্ষার উপর জোর দিয়েছিলেন, কারণ এটি একটি কর্পোরেশন প্রোগ্রাম ছিল। দেশ চাইছে মমতা দিদিকে, ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি, লিখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কার্যত ইন্ডিয়া জোটের নেতৃত্ব যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়, সে কারণে গত কয়েকদিন ধরেই তৃণমূলের নেতাকর্মীরা আওয়াজ তুলতে শুরু করেছেন। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেই আওয়াজকেই ফের এগিয়ে নিয়ে গেলেন। এবার মহুয়া মৈত্রর এই পোস্টের পরে নানা জনের নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, একবার বাংলা থেকে বেরিয়ে দেখুন, যে কোনো একটা সামাজিক ইস্যু নিয়ে মিছিল করুন, তখন সকলেই আপনা আপনি থেকেই দাবি তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত চায় কি চায় না। অপর একজন লিখেছেন, দুঃখিত, আপনার সাহসিকতাকে আমরা প্রশংসা করি, কিন্তু এই নেতৃত্ব সংক্রান্ত ইস্যু তোলার একটা উপযুক্ত সময় নয়। এখন সময় হলো একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করা। এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য এখন শক্তিশালী বিরোধী শক্তি দরকার। অপর একজন লিখেছেন, ভারত কেবলমাত্র রাহুলজিকে চায়। একজন লিখেছেন, কংগ্রেস তো চায় না আপনাকে। অপর একজন লিখেছেন, যিনি একমাত্র মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি হলেন রাহুল গান্ধী। একটা সাক্ষাৎকারে জাতীয় রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি ইন্ডিয়া জোটের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বলেছিলেন, আমি ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম, আমি কি করব? আই অ্যাম নট লিডিং দিস ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা দরকার, তাদের ইউনাইটেড করে দেখা দরকার, তারা করুক, আমি থাকবো। সে সঙ্গে মমতা বলেছিলেন, বুঝুন অবস্থা, যাদের দেখতে নারী তার চরণ বাঁকা, আমায় দেখতেই পারে না, এসব কথা বলছে। আমি চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। বাংলাকে আমি ভালোবাসি, আমি অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। আমি এটা মনে করি, আমি এখানে বসেও কিছুটা চালিয়ে যেতে পারি। মমতা বলেছিলেন, আমার ইস্যু তো আমদানি রপ্তানি নয়, আমার ইস্যু তো জামদানি, আমার ইস্যু বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি। তবে বাংলার কংগ্রেস নেতৃত্ব পরবর্তী সময় বারবার বলার চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন।
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিঘের পর বিঘে জমির পাকা ধান। আগুন লাগার কারণ নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্থানীয় মানুষজন। পূর্ব বর্ধমান ভাতারের শিলাকোট গ্রামের এই ঘটনার এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। শিলাকোট গ্রামের বাসিন্দা মধুসূদন ঘোষের পরিবার কৃষিকাজের উপরেই মূলত নির্ভরশীল। এবছর খারিফ মরশুমে প্রায় 40 বিঘা জমির ধান চাষ করেছিলেন তিনি। শিলাকোট গ্রাম সংলগ্ন ডিভিসি সেচ খালের পাশে লালবেগি মাঠে প্রায় 13 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন মধুসূদন ঘোষ। রবিবার থেকে সেই সোনালী ফসল ঘরে তোলার কথা। তার আগেই শনিবার বিকেলে আগুনে পুড়ে খাক হয়ে গেল বিঘে 6 জমির ধান। স্থানীয়দের দাবি, শিরাকোট ডিভিসি সংলগ্ন সেচখালের পাশে একটি জমির ধান হারভেস্টার মেশিনে কাটার পর জমিতে পড়ে থাকা খড়ে আগুন লেগে যায়। সেই আগুনে বাতাসে ছড়িয়ে একের পর এক জমি পুড়তে পুড়তে ধান জমিতে আগুন লাগে। স্থানীয়রা খবর পেয়ে দেখেন কৃষক মধুসূদন ঘোষের প্রায় 6 বিঘে জমির ধান পুড়ে গিয়েছে। স্থানীয়দের তৎপরতায় বাকি জমির ধানগুলি পাকা ফসল বাঁচানো সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে রাজা ঘোষের দাবি, তাদের পরিবার কৃষিকাজের উপরেই নির্ভরশীল। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার পাকা ফসল ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হচ্ছে। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি সরকারি সাহায্যেরও আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। ওসি বদল নিয়ে বড়সড় জটিলতা বীরভূমে। আগেই এসেছে যোগদানের নির্দেশিকা, তা হাতে পাওয়ার পরেও কাজে যোগ দিতে পারছে না। এদিকে জেলা পুলিশ সুপার বলেছেন 17 ডিসেম্বরের মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে। তা নিয়ে তৈরি হচ্ছে চাপানুতর। কিন্তু কেন এই অবস্থা? সূত্রের খবর, গত 2রা ডিসেম্বর বীরভূমের দুবরাজপুর থানার ওসি তাপাই বিশ্বাসকে নানুর থানায় যোগদানের কথা বলা হয়েছিল, কিন্তু এখনো তিনি যোগ দেননি। এদিকে বর্তমানে নানুর থানার দায়িত্বে রয়েছেন শেখ ইসরায়েল। তার জায়গাতে আসার কথা তপাই বিশ্বাসের, কিন্তু সরকারি নির্দেশ আসার পরেও তারা তা না মানায় ক্ষুব্ধ পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় দিয়েছেন কড়া নির্দেশ। পুলিশের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শেখ ইসরায়েলের নতুন দায়িত্বে না যাওয়ার কারণেই পুরো বিষয়টা থমকে যাচ্ছে। সম্প্রতি রাজ্য পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টরদের একটি বদলির নির্দেশ আসে। ওই নির্দেশিকাতেই তপাই বিশ্বাসকে রামপুরহাট থানা ট্রাফিক গার্ডে পাঠানো হয়। অন্যদিকে নানুর থানার ওসি শেখ ইসরায়েলকে বারাসতে সাইবার ক্রাইমে পোস্টিং দেওয়া হয়। যদিও পরে আবার জেলা পুলিশ সুপার তাকে নানুর থানার ওসির দায়িত্ব নিতে বলা হয়, কিন্তু নির্দেশিকা আসার পর কেটে গেল 13টি দিন। তারপরেও যোগদান না করায় বাড়ছে চাপানুতর। সূত্রের খবর, শেখ ইসরায়েল এখনো বারাসতের সাইবার ক্রাইমে যোগ দেননি। সে কারণে পুরো বিষয়ে তৈরি হয়েছে জোট। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।